জীবনকে আমরা কতজন কতভাবেই না বিশ্লেষণ করে থাকি। কখনো কখনো জীবনের নানা পরিচয় উপস্থাপন করি। সেই উপস্থাপনায় কেউ কেউ নিজেকে ফেমাসও মনে করি। কিন্তু দর্শক, আমরা বিশ্বাস করতে চাই আপনারা প্রত্যেকেই ফেমাস, প্রত্যেকেই নিজ নিজ কাজে অসাধারণ এবং ফেমাস। বিশ্বাসটা শুধু নিজেকে করতে হবে। আর আমরা আপনার সেই বিশ্বাসের জন্য বারংবার আপনাকে প্রশ্ন করে মনে করিয়ে দিতে চাই, আর ইউ ফেমাস? দর্শক, স্বাগত জানাচ্ছি আর ইউ ফেমাসের সিজন 2-তে। আপনাদের সাথে আছি আমি আহমেদ রেসা। দর্শক, শুভ নববর্ষ, হ্যাপি নিউ ইয়ার সবাইকে জানাচ্ছি। এবং আজকে 2025-এর প্রথম আয়োজন, এবং সেই প্রথম আয়োজনে কিন্তু সম্পৃক্ত থাকতে পারেন আপনিও, অর্থাৎ সামাজিক যোগাযোগ মাধ্যমে টেলিভিশনের পাশাপাশি আর ইউ ফেমাসের এই আয়োজনটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে, এবং সেখানে আপনি আপনার যে কোনো ধরনের মন্তব্য এবং প্রশ্ন কিন্তু জানিয়ে দিতে পারেন। আমরা আপনার হয়ে আমাদের সাথে সংযুক্ত হওয়া অতিথিদেরকে জানিয়ে দেব সেই প্রশ্ন এবং আপনার মন্তব্যগুলো। ফলে এখনই আর কোনো দেরি নয়, আপনি তাড়াতাড়ি জানিয়ে দিন আপনার অভিমত কিংবা মন্তব্য। তবে আপনারা জানেন যে আর ইউ ফেমাসের আয়োজন মানে একটু ব্যতিক্রমী উপস্থাপনা, ব্যতিক্রমী গেস্ট এবং ব্যতিক্রমী সব আলোচনা। ফলে আজকে কিন্তু তার ব্যত্যয় ঘটছে না। আজকে আমাদের সাথে যে সারথীরা যুক্ত হয়েছেন, আমি জানি আপনাদের সবার ভীষণ প্রিয়, এবং সবাই তার নিজ নিজ কাজের মাধ্যমে নিজেদের আলাদা জায়গা করেছেন। এবং আজকে আমাদের সাথে যুক্ত হয়েছেন অনেক মানুষ, অনেক গুণী মানুষ। আজকে আমাদের সাথে যুক্ত রয়েছেন ফারিহা শামস সেওতি, অভিনেত্রী। স্বাগত আপনাকে আর ইউ ফেমাসের আয়োজনে। কেমন আছেন? আমি ভালো আছি, আপনি কেমন আছেন? জি, আমিও ভালো আছি। আমার দর্শকদের জন্যই বলা যে দর্শকদের জন্য ভালো থাকতে হয়, এবং আপনাদের মতো প্যানেল পেয়ে খারাপ থাকার কোনো অপশন নেই। আমাদের সাথে আছে অভিনেতা দিব্যজ্যোতি। স্বাগত আপনাকে, কেমন আছেন? খুব ভালো আছি। আমি তো নামটা ঠিকঠাক বলেছি না? ঠিক বলেছি, একদম পারফেক্ট। দর্শক, কেন বলেছি যে নামটা ঠিকঠাক বলেছি একটু পরে বুঝবেন। তবে তার আগে আমাদের সাথে আরেকজন আছেন, গুণী চলচ্চিত্র নির্মাতা আকরাম খান। স্বাগত আপনাকে, কেমন আছেন? ভালো আছি, আপনি ভালো আছেন? জি, আমি ভালো আছি। এবং আমি যেটা বলছিলাম দর্শকদেরকে, যে এত সুন্দর ভারী ভারী মানুষ থাকলে খারাপ থাকার কোনো সুযোগ নেই, এবং যে কারণে বলছিলাম যে আমি আসলে দিব্যর নামটা ঠিকঠাক বলেছি কিনা, কারণ অনেক সময় খুবই কনফিউজড হয়ে যায় আমরা। আমাদের সাথে আছে সৌম্যজ্যোতি, অভিনেতা। স্বাগত আপনাকেও। সৌম্য, এরকম একটা ইন্ট্রোডাকশনের পরে আসলে মানে মুডটা, টোনটা তখনই সেট হয়ে যায়। আচ্ছা, আমাদের একটা খুব কমন প্রশ্ন থাকে, তবে তার আগে সেই কমন প্রশ্নটা করার আগে সৌম্য একটু জানতে চাই যে আমি যে কনফিউশনে পড়ে যাই বা পড়তে হয় মাঝে মধ্যে, এই কনফিউশনে কি আমার মতো অনেকেই পড়েন? অলমোস্ট সবাই, মানে, এবং সেটার মধ্যে আমাদের পরিচিত মানুষজনও আচ্ছা বাদ যান না, ইভেন বাবাও বাদ যায় না। ব্যতিক্রম বলতে পারেন শুধু মা, আচ্ছা, তিনি কোনোদিনই ভুল করেন না, কিন্তু আর সবাই কনফিউজড হয়ে যায়। আচ্ছা সৌম্য, আমি আপনাকে দিয়ে শুরুটা করতে চাই। আমাদের একটা খুব কমন প্রশ্ন থাকে, সেই প্রশ্নটা হচ্ছে আর ইউ ফেমাস? এম আই? এটা তো আমারও একটা বড় প্রশ্ন। আচ্ছা, যে এম আই ফেমাস? মানে, and I am so grateful, মানে God has been very kind, Allah has been very kind, যে মানুষজন আমাদেরকে এত কম কাজ করে এত ভালোবাসা দিচ্ছেন। আচ্ছা, তো সেটার জন্য আমরা খুবই গ্রেটফুল। মানে আমি ওর বিহাফেও বলতে পারি, আমরা দুজনেই খুব গ্রেটফুল যে দর্শক আমাদেরকে এত ভালোবাসছেন। এটা আসলে একটা খুব বড় বিষয়। এবং আই ডোন্ট নো আমি ফেমাস কিনা, আমি জানি না আমি ফেমাস কিনা, কিন্তু মানুষের ভালোবাসা পাচ্ছি, এটাই অনেক একটা বড় বিষয়। এবং সেই ভালোবাসাটাই আসলে একটা সেট নির্ধারণ করে দেয়, কাজটাই আসলে দিন শেষে নির্ধারণ করে দেয় যে আমরা আসলে সৌম্য দিব্যকে নিব কি নিব না। এবং নিয়ে যখন ফেলেছে, তার মানে হচ্ছে পছন্দ করেছে, এবং সেই কাজটা চলমান থাকুক, সেই প্রত্যাশা থাকবে। এবং আপনাদের কাছে আর অনেক প্রশ্ন থাকবে সৌম্য দিব্য দুজনের কাছে। আকরাম ভাই, আপনার কাছে একই প্রশ্ন দ্বিতীয়বারের মতো করতে চাই, আর ইউ ফেমাস? বলা কঠিন ফেমাস কিনা, তবে আমার কাছে অন্যদের ফেমাস বানানো। আচ্ছা, মানে আই এম নট শিওর আমি ফেমাস কিনা, তবে অ্যানোনিমাস থাকতে পারা, ফেমাস না থাকতে পারা ডাইরেক্টরদের জন্য একটা গুণ। কারণ ডাইরেক্টররা আসলে তাহলে সব জায়গায় কাজ করতে পারে কোনো ঝামেলা ছাড়া, ক্যান্ডিডলি। তো জানি না, প্রবাবলি আই ডোন্ট নো। ফেমাস বানানোটা একটা বড় ধরনের কাজ। সম্প্রতি আপনি মনে হয় জানেন যে স্কুইড গেমের সেকেন্ড যে সিজনটা, সেটি আসলে মুক্তি পেয়েছে, এবং সেখানেও কিন্তু আমরা দেখছিলাম যে পেছন থেকে কলকাঠি নাড়ার যে নানান ধরনের প্রয়াস, এটা আসলে ডিরেক্টরদের মধ্যে থাকে। এবং আপনি যেটা বললেন যে ফেমাস বানানোর যে প্রয়াস, সেটা তো আপনারাই করেন, আসলে আপনারাই সবটাই করেন। ফলে সেই দিক থেকে আপনিও ফেমাস। থ্যাংক ইউ। দিব্য, একই প্রশ্ন আরো একবার করতে চাই দ্বিতীয়বারের মতো, আপনি ফেমাস কিনা? আর ইউ ফেমাস? আই এম নট ফেমাস, আমার বাবা মা ফেমাস। আচ্ছা, আমি ফেমাস বাবা মার সন্তান। আচ্ছা, আমি নিজেকে এভাবেই দেখি। আমি কখনোই আমার
আমি মনে করি না আমি আমার জীবদ্দশায় কোনোদিন আমার বাবা মার স্টারডম বলেন বা ভালোবাসা, দর্শক বা আমার বাবা মাকে যত ভালোবাসেন আমি ততটা সারপাস করতে পারবো আমার জীবদ্দশায়। তাই আমার ফেমাস সান, আমি একজন ফেমাস সন্তান। ওকে, কিন্তু আমরা এই আয়োজনে একটা শুরুতে একটা কথা বলেছি যে আমরা বিশ্বাস করি এই পৃথিবীতে প্রত্যেকটি মানুষ অসাধারণ তার শুধুমাত্র তার কাজের জন্য, এবং সেটাই আমরা বিশ্বাস করতে চাই, এবং কাজটাই দিন শেষে মনে রাখে মানুষ, এবং কাজটাই দিন শেষে থেকে যায়। ফলে সেই জন্য সৌম্য দিব্যর কাজ তো যেহেতু ভালো লাগছে, একটা আন্দোলিত করে আমাদের, হাসায় কাদায়, ফলে কোনো না কোনোভাবে প্রভাব রাখছে। সো ইউ আর অন দ্য ট্রাক। থ্যাংক ইউ ফর দ্য ভ্যালিডেশন। আমি এটা চাচ্ছিলাম যে আপনি বলে দেন যে আমি ফেমাস। You are. আমাদের সাথে যুক্ত রয়েছেন ফারিহা শামস চেউতি। আপনাকে আমার প্রথমবারের মতো প্রশ্ন, আর ইউ ফেমাস? নিজের প্রশ্নটা নিজে করো। হ্যাঁ, নিজেরটা বলা যায় না, তোমরা একটু বলে দিতা। আচ্ছা, তো তবে সবার ভালো লাগা বা ভালোবাসা পাওয়া, বা আমি যাদের সাথে কাজ করি বা আমার সারাউন্ডিংস তাদের কাছে ভালো লাগাটা যদি ফেমাসের মধ্যে পড়ে, তাহলে ইয়েস আই অ্যাম। ইয়েস, এই স্পিরিটটাই থাকা দরকার। আমরা বিশ্বাস করি যে প্রত্যেকটা মানুষ আসলে ফেমাস, শুধু মাঝে মধ্যে একটু নক করতে হয়, হ্যালো হ্যালো স্যার আপনি ঠিকঠাক আছেন। সো আমরা আসলে কনফিডেন্স যেটা আমাদের তিনজনের মধ্যে ছিল না, এটা সেতু আন্টির মধ্যে ছিল। জি, So, এইটাই So, আসলে- এটাই। এই কনফিডেন্সটা আসলে দরকার। একদমই তাই। তবে দর্শক, আজকে আমরা যেই মানুষগুলো আমাদের সাথে একত্রিত হয়েছেন, তারা তাদের সাথে কেন, কি কারণে, কি উদ্দেশ্যে আসলে এসেছেন, কি গল্প বলার জন্য এসেছেন, কোন জমিনে কি গল্প বলবেন, সেইগুলো নিয়ে আসলে আমরা কথা বলতে চাই। এবং এই সবাই যারা যুক্ত হয়েছেন তাদের আসলে সম্মিলিত একটি কাজ রয়েছে, সেটি হচ্ছে নকশি কাঁথার জমিন। সম্প্রতি সেই সিনেমাটি মুক্তি পেয়েছে এবং আমরা জানি যে আপনারা অনেকেই ইতিমধ্যে দেখেছেন। আমি আকরাম ভাই আপনার কাছে ফিরতে চাই। আমরা বলছি যে স্বাধীনতার 54 বছর পার করেছি এবং আমরা এখন একটা দারুণ মুহূর্তে পার করছি। জেনজি জেনারেশন তারা ভিন্নভাবে ভাবে। সেই মুহূর্তে এসে আমার আপনার কাছে প্রশ্ন, যে আমরা জানি যে নকশি কাঁথার জমিন একটা মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র। এই সময়ে এসে মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র বানানো এটা একটা অসম্ভবভাবে একটা সাহসের কাজ, এবং সেটাই জেনারেশনের কাছে পৌঁছে দেওয়া সেটি আরও একটা দুরূহ ব্যাপার। আপনি আসলে এই চ্যালেঞ্জটাকে কেমনভাবে দেখেছেন, এবং দেখার পরে সেই সিনেমাটি এখন সবার কাছে আছে, কেমন ফিডব্যাক পাচ্ছেন? প্রথমে বলি, আপনি যখন 54 বছর বললেন তখন আমার একটু অবাক লাগলো, কারণ আমি তখন রিয়েলাইজ করলাম যে একটা বছর চলে গেছে। এটা 53 গতকালকেও আমার মাথার মধ্যে ছিল। আচ্ছা, আজকে তো 1 তারিখ, তো 54 বছর হইল। আমার এই সময়, হ্যাঁ, মুক্তিযুদ্ধ তো আসলে 50 বছর পুরানো একটা সময়কে, এবং এরকম একটা মানে বাংলাদেশের এই ভূখণ্ডের রাজনৈতিক ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়কে ঠিকঠাক মতো তুলে ধরা, এক তো পিরিয়ড ফিল্ম, এটা অবশ্যই কঠিন। এবং ওখানকার ওই সময়কার আবেগ, ও শুধুমাত্র ওই পরিবেশ বাদেও ওই সময়কার, আর এটা প্রান্তিক মানুষদের নিয়ে বা একটা কৃষিজীবী সম্প্রদায় নিয়ে, সুতরাং তাদের আবেগ, তাদের দ্বন্দ্ব, এই পুরো ব্যাপারটা তুলে ধরাটা খুব কঠিন ছিল। কিন্তু আমাদের রিসার্চ, তারপর আমাদের ইউনিট, সবার সহযোগিতা, তাছাড়া এটা হাসান আজিজুল হকের মানে প্রখ্যাত কথা সাহিত্যিক হাসান আজিজুল হকের উপন্যাসিকা বিধবাদের কথা অবলম্বনে, তো সেটার সাহায্য তো পেয়েছি। আবার হাসান আজিজুল হকের অন্য যেই গল্প, বিখ্যাত গল্পগ্রন্থ আছে, নামহীন গোত্রহীন, আরও কিছু, তো সেগুলো থেকেও ওই জগৎটা সম্বন্ধে একটা ওগুলাও একটা প্রান্তিক মানুষের বা জনমানুষের যুদ্ধ, তো সবটা মিলাই এগুলো আমাকে সাহায্য করেছে এটাকে ঠিক মতো তুলে ধরতে, ওই যুদ্ধের সময়টাকে। তো যারা দেখেছে তারা বলেছে, তাদের কাছে মনে হয়েছে তারা ওই সময়টাতেই ফিরে গেছে। আমার মনে হয় আমরা সার্থকভাবে পেরেছি ওটাকে তুলে ধরতে। চ্যালেঞ্জ কিটা ছিল যে এই জেনারেশনের কাছে মুক্তিযুদ্ধের কথা বলা, গল্প বলা, সেটা একটু সবসময় চ্যালেঞ্জে থাকে। তারা আসলে কেমনভাবে নেয়, তারা আসলে বিভিন্নভাবে রিয়্যাক্ট করে। তো আপনি কি সেরকম কোনো ধরনের চ্যালেঞ্জের প্রশ্নে সম্মুখীন হয়েছেন কিনা? আজকে একটা অনেক বড় নতুন প্রজন্মের অনেক বড় একটা গ্রুপ দেখেছে আজকে। আচ্ছা, তারা অনেকভাবে এটাকে রিলেট করেছে। এমনকি যে জুলাইয়ে যে গণঅভ্যুত্থান হয়েছে, অনেকে দেখে বলেছে তাদের মনে হয়েছে যে আমরা এই ধরনের ব্যাপারের মধ্যে দিয়ে জুলাই মাসেও গিয়েছি। তো সেইভাবে করে দেখে তারা নানাভাবে ইন্টারপ্রেট করছে। এবং আরেকটা ব্যাপার হচ্ছে গিয়ে যে এটা মুক্তিযুদ্ধের
মূলত যদিও সব চরিত্র খুব গুরুত্বপূর্ণ, কিন্তু এটা মূলত মুক্তিযুদ্ধে আমরা পুরুষদের বীরত্ব দেখি, কিন্তু এটা নারীর এক ধরনের নারীর কণ্ঠস্বর। জি, এবং যেটা চলচ্চিত্রে একটু উপস্থিত কম, মুক্তিযুদ্ধের চলচ্চিত্রে নারী কণ্ঠহীন, আমরা নারীদেরকে আমরা দেখতে পাই না, নারীর ভয়েস দেখতে পাই না। তো সেই দিক থেকে এটা নারীর কণ্ঠস্বর, এবং সব যুদ্ধেই যেসব মানবিক টানাপোড়েন আছে সেগুলো এই চলচ্চিত্রেও আছে, সুতরাং একটা শাশ্বত এবং সার্বজনীনতা এর মধ্যে আছে। আমার কাছে মনে হচ্ছে যারা দেখে তারা রিলেট করতে পারে চলচ্চিত্রটি। আমি আসলে এটাই কানেক্ট করতে চাচ্ছিলাম এতক্ষণ ধরে, যে আমরা গত যে জুলাই গণঅভ্যুত্থানটা দেখলাম সেই সময়টাতে কিন্তু বাংলাদেশের যে আমাদের যে মুক্তিযোদ্ধা, মহান মুক্তিযুদ্ধের কথা সেটি আসলে বারংবারই আসছিল, এবং সেই মুক্তিযুদ্ধের পরে বাংলাদেশ নামক স্বাধীন রাষ্ট্রটির পরে যে এখন যে প্রত্যাশা তৈরি হয়েছে সেই প্রত্যাশার কথা কিন্তু আমরা নানানভাবে জানছিলাম। ফলে এই প্রেক্ষাপটে এসে কোনো না কোনোভাবে এই যে উপস্থাপনটি, এই মুক্তিযুদ্ধের চলচ্চিত্রটি, সেটি একটি প্রাসঙ্গিক জায়গায়, সেই প্রাসঙ্গিক জায়গাটিকে বর্তমান সময়কে মনে হচ্ছে যে আচ্ছা মানুষ কিভাবে রিয়্যাক্ট করে, কিভাবে তারা এটিকে নেয়, সেটিকে আমরা এরকম মনে হচ্ছে আপনার কাছে? আসলে আসলে মুক্তিযুদ্ধ, আমার বাবা একজন মুক্তিযোদ্ধা, সো আমার একদম কি বলবো ট্রেনিং প্রাপ্ত ইন্ডিয়া থেকে তার লিস্টে বাবার নাম। তো আমরা সবসময় ছোটবেলা থেকেই মুক্তিযুদ্ধের গল্পটা শুনি, আমরা কি বলবো আমরা বড় হয়েছি ডাইনিং টেবিলে, ডিনার টেবিলে, তো এই মুক্তিযুদ্ধের গল্পগুলি হতো আসলে। তো যখন জুলাই গণ অভ্যুত্থানে আমরা মাঠেই ছিলাম, দৃশ্যমান শিল্পী সমাজ, এদের আকরাম ভাইয়ের সাথে আমরা সব একসাথে ছিলাম। তো আমরা যখন মাঠে ছিলাম, প্রতিবার আমার বাবার সাথে শোনা সেই গল্পগুলো, মানে ৭১-এ সে কিভাবে ট্রেনিং করেছে, সে কিভাবে খেত, সে কোথায় কোথায় যেত, মানে এই যে গল্পগুলো, এবং তারপরে যে মানুষের যেই ঢল এবং মানুষের যেই কি বলবো যে চেতনা, সেই সময় আমার খালি মনে হচ্ছিল যে আমি বোধহয় ৭১-এ, মানে আমি ৭১-এর ফ্লেভার পাচ্ছিলাম। ইভেন ৫ই আগস্টে যখন রাস্তায় ছিলাম তখন যেভাবে মানুষের মানে আমি এই সিন জীবনে দেখি না, মানে এটা আমার জন্য একটা ডিফারেন্ট, আমার এখনো গুজবাম হয়। আমি যখন রাস্তায় ওইভাবে মানুষ দেখছিলাম, আমি তখন বাসায় এসে আমি পুরো এক্সাইটেড। আমি ৭১ দেখি নাই, কিন্তু এই ৫ই আগস্ট দেখে মানে পুরো মনে হচ্ছে যে হ্যাঁ এটা ৭১, একটা ৭১-এর ফ্লেভার পুরা। তো আমার বাবা বলতেছে যে তবে ৭১-এর কাছে এটা কিছুই না, এটা আরো অনেক বিশাল ব্যাপার ছিল, বা কিন্তু আমি পুরো ওই ফ্লেভারেই ছিলাম যে আমি ৭১-এ আছি। তো আমার মনে হয় যদি আমার কাছে এই জিনিসটা মনে হচ্ছিল, আপনার আরেকটা বিষয় হচ্ছে আমার বাবা মাকে নিয়ে আমি সিনেমা দেখতে নিয়ে গেছিলাম। আচ্ছা, তো আমার বাবা সিনেমা দেখে সে কি পুরা, আমার বাবা একেবারেই চুপ, মানে সে বলতেছে আমি পুরা ৭১-এ চলে গেছি। যখন নৌকা করে মুক্তিযোদ্ধা দিব্য যখন যায়, যখন ওই যে পদ্মফুল নিয়ে থাকে, তো ওইটা দেখে আমার বাবা বলতেছে যে এই যে আমরা এরকম নৌকা, মানে এভাবে নৌকা করে দিনের পর দিন আমাদের পার হতে হয়েছে না খেয়ে, এরকম করে, মানে আমার বাবা সেটাকে রিলেট করতে পারছিল। আবার আমি ৫ই আগস্টে সেটা রিলেট করতে পারছিলাম, সিনেমা দেখে আমার বাবা সেটা রিলেট করছে। সো জিনিসগুলো না মানে আসলে অনেক রিলেটেবল, মানে একটা ঘটনা, প্রত্যেকটা ঘটনা। এবং আমাদের মুভিটা যদিও ৭১ নিয়ে, কিন্তু এটার সাথে যেহেতু নতুন প্রজন্ম, আকরাম ভাই যেটা বললেন যে মানুষ অনেক রিলেট করতে পারছে, নতুন প্রজন্ম পাচ্ছে, পাওয়ারই কথা। কারণ আমি ফিল্ডে সেটা পেয়েছি, আমি কাজ করতে যেয়ে সেটা পেয়েছি, আমার বাবা মুভি দেখতে যেয়ে সেটা পেয়েছে ৭১-এর ফ্লেভার। সো আমার মনে হয় যে সব কিছুই সম্পর্কিত। অবশ্যই অনুভূতিটাও বিশেষ, এবং সেটি তো আমাদের চেতনার সাথে জড়িত। আমরা সালেহার গল্পগুলো একটু শুনবো বিস্তারিতভাবে, তবে তার আগে আমার কাছে আমি যেটি নিয়েছিলাম যে আসলে নতুন প্রজন্মের কাছে এই সিনেমাটি কেমন বার্তা দেয়, আমার ধারণা সৌম্য দিব্য এই ব্যাপারটা আরও দারুণভাবে এক্সপ্লেন করতে হবে, পারবে। তাদের সাথে কোনো ধরনের যদি কানেকশন তৈরি হয়, যে তাদের ফিডব্যাকগুলো কেমন, দিব্য আগে শুনতে চাই। সিনেমার ফিডব্যাক প্রথমে বলতে গেলে খুব ভালো, কারণ আসলে মানুষের আবেগের পরিবর্তন হয় না। হ্যাঁ, ৭১ সালেও যে আবেগ ছিল এখনো সেই আবেগই, মানুষের আবেগের কোনো পরিবর্তন হয় না। তো সেই কারণে মানুষ আবেগ নিয়ে যারা সিনেমা দেখতে যাচ্ছেন তারা কোনো না কোনো জায়গাতে একাত্ম প্রকাশ করতে পারছেন, এবং সে কারণে খুব ভালো বলছেন সিনেমাটাকে, এবং সমসাময়িক মনে হচ্ছে তাদের কাছে, সেটা একটা বড় বিষয়। এবং সিনেমাটি যত ডিটেইলভাবে শৈল্পিকভাবে বলা হয়েছে, এটা আমার মনে হয় আমাদের জেনারেশন কারো বেশি টাচ করবে, কারণ আমরা যেহেতু বাইরের
অনেক বড় বড় ফিল্ম নেটফ্লিক্সে, অ্যামাজন প্রাইমে দেখে দেখে আমরা অভ্যস্ত, অনেক বেশি ডিটেইলিং কাজ। আমার মনে হয় আমাদের জেনারেশন এই সিনেমাটা যদি দেখে আরও বেশি রিলেট করতে পারবে, এবং রিলেট করছে সেভাবেই দেখে। তারা প্রতিটি ডিটেলের কথা বলছে, যে এরকম ডিটেল মোমেন্টের কথা বলছে। সৌম্য? আমার কাছে যেটা মনে হয় যে আসলে 1971 সালের কথা আমরা বলি অথবা আমরা জুলাইয়ের 24 সালের কথা বলি, দুটোই আসলে পরম সত্য এবং সেটা হয়ে গেছে। তো সেটা আসলে অস্বীকারের কিছু নেই। এবং 71-এর কথা যদি বলি, জুলাইয়ের যেহেতু আমরা একটা সুবিধা ছিল যে সবাই আমরা ইন্টারনেটের কারণে সব কিছু অনেক কিছু জানতে পেরেছি, 71-এর সম্পর্কে আমরা সেরকম ইনফরমেশন আমাদের ছিল না। তো সেই ক্ষেত্রে আমরা বিশ্বযুদ্ধ 2 বলেন অথবা ভারত পাকিস্তান কাশ্মীর যুদ্ধ বলেন, আমরা অনেক সিনেমা হয়েছে, কিন্তু আমাদের 71 নিয়ে ওরকম কোনো ডিটেইলড ইতিহাস নিয়ে সিনেমা খুব কম হয়েছে আমার দেখা মতে পার্সোনালি। সো সেই ক্ষেত্রে আমাদের সিনেমাটা আমাদের নতুন প্রজন্মের কাছে অবশ্যই একটা নতুন অ্যাঙ্গেলে, কারণ মুক্তিযুদ্ধ নিয়ে সিনেমা হয়েছে আগেও, কিন্তু আমাদের সিনেমাটা একটা অন্য অ্যাঙ্গেলে, যে একটা পরিবারের মধ্যেও যে যুদ্ধটা চলে আসতে পারে সেভাবে এটা দেখাতে পারবে। সো আই থিঙ্ক এটা আমাদের জেনারেশন অথবা এটা কোনো জেনারেশনকে মানে টার্গেট করা না, এটা আসলে ট্রান্সেন্ড করে সব জেনারেশনের কাছে আমাদের ফিল্মের গল্পটা। সো ইয়া, আকরাম ভাই আপনার কাছে ফিরতে চাই, যে রাহেলার গল্প আপনি বলতে চেয়েছেন এবং সেটি বলছিলেন যে আপনি এটি একটি নারী নির্ভর, নারী প্রধান চরিত্র নির্ভর একটি সিনেমা, আবার সেখানে সেই যুদ্ধটা, সেই গল্পটা কিভাবে আসলে পোর্ট্রে করা যায় সেটি আপনি চেষ্টা করেছেন। সেইখানে আপনি দুই বাংলার অন্যতম জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানকে নিয়েছেন বা তিনি এই সিনেমাটাতে কাজ করেছেন। এইখানে দুইটা বিষয়, প্রথমত হচ্ছে যে রাহেলার গল্পটাতে ফুটিয়ে তোলার জন্য তার সাথে আপনি মিথস্ক্রিয়াটা কেমনভাবে করেছেন, আবার দ্বিতীয় যে বিষয় যে অনেক গুণী মানুষ একসাথে থাকলে সেখানে আসলে দ্বৈরথ তৈরি হয়, যে আসলে না আকরাম ভাইও ভালো, জয়া আহসান ভাইও ভালো, সো দুইজনের মধ্যে আসলে যে পারস্পরিক বোঝাপড়াটা সেটি কি দিন শেষে ঠিকঠাক ছিল কিনা? জয়ের সাথে আসলে আমার অনেক দিন আগে টিভি থেকে কাজ করা, তো আজকে থেকে না, অনেক দিন। আচ্ছা। তো সুতরাং এমনিতেই আমার সাথে পারিবারিক বন্ধু, আচ্ছা, তো সম্পর্ক আমার ভালো, তো সেই ক্ষেত্রে কোনো তো সংকট হয়নি। তাছাড়া নকশিকাঁথার জমিন করার আগে আমি খাঁচা নামে আরেকটি চলচ্চিত্র নির্মাণ করেছি, সেটাতেও জয়া অভিনয় করেছে। তো এবং জয়া সাধারণত যখন সেটে আসে স্ক্রিপ্ট তো পড়ে আসেই, তারপর সে আমার ক্ষেত্রে আমার উপর অনেক নির্ভর করে, যা যেরকম বলি সেটা করে। এবং বেশ অনেক দিন আগে থেকে, যেমন জয়া একদম প্রথম দিকের কাস্টিং, একদম ফার্স্ট কাস্টিং সম্ভবত জয়া, কারণ রাহেলা পড়ার সময় রাহেলার যে লুকটা ছিল সেটা জয়ার সাথে যায়। যারা বিধবাদের কথা পড়ছে তারা দেখবে যে রাহেলা পড়লে মনে হয় জয়ার চেহারাটা আসে, সুতরাং ও একদম প্রথম দিকের কাস্টিং। তো অনেক আগে থেকে গল্পটা শুনছে, যখনও স্ক্রিপ্ট লেখা হয়নি তখনও গল্প জানে, ইনফ্যাক্ট খাঁচার সময় থেকেই জানে। তো সেটা কোনো সমস্যা হয় নাই, বরং আমি বলবো যে রাহেল ও এসে খুবই কোঅপারেট করেছে, এবং কিছু কিছু খুবই ডিফিকাল্ট জিনিস ছিল যেটা আসলে মানে সে করেছে আর কি। আচ্ছা, না কোনো সমস্যা তো হয়নি, বরং অনেক সহযোগিতা করেছে, বরং পারস্পরিক বোঝাপড়াটা আরো ভালো হয়েছে, কাজটা সহজ হয়ে গিয়েছে। আমরা সেই সহজ কাজটা করতে চাই, আরেকটা ছোট্ট একটা বিরতি নিতে চাই, খুবই সহজ কাজ। দর্শক, আর ইউ ফেমাসের আয়োজনে ছোট্ট একটা বিরতি নিচ্ছে, ফিরছি একটু পরেই, আমাদের সাথেই থাকুন, কোথাও যাবেন না। দর্শক, স্বাগত জানাচ্ছি আরো একবার। আপনারা দেখছেন আর ইউ ফেমাসের আয়োজনে এক ঝাঁক গুণী মানুষ আমাদের সাথে রয়েছেন, যাদের সাথে গল্প হচ্ছিল, আড্ডা হচ্ছিল। আমরা ফিরতে চাই সালেহার কাছে। সালেহার গল্পটা আসলে কেমন, এবং সেটি নিয়ে আমি অনেক দর্শক মতামত পেয়েছি, জরিপ পেয়েছি, এবং বিশেষ করে পত্রপত্রিকায় নানানভাবে সেওতির কথা বিশেষভাবে বলছে যে সালেহা রাহেলা দুটি যে চরিত্র, সেটির মধ্যে আমি তুলনা করছি না, কিন্তু আপনার চরিত্রটাকে নিয়ে সবাই প্রশংসা করছে, আমি এটি শুনেছি। আপনি কেমনভাবে পেয়েছেন কিনা, বা আপনার যদি আমি একটু গঠনমূলক আলোচনা করতে বলি যে এই চরিত্রটা নিয়ে, সেটি আপনি ব্যক্তি হিসেবে কেমনভাবে করবেন? প্রথমত আপনি সালিহাই বলেন আমাকে, কারণ ফারিহা শামসিয়তি বলতে আপনার অনেক কষ্ট হচ্ছে। তো সালেহা চরিত্রটা আসলে এটা আসলে আকরাম ভাই খুব ভালো মতো বলতে পারতো, আকরাম ভাই সুন্দর করে গুছিয়ে বলতে পারতো, বাট আমার কাছে সালেহা চরিত্রটা যেভাবে বলেছে, মানে রাহেলা এবং সালেহা ইজ মাচ এক্সট্রোভার্ট, আউটস্পোকেন, সে তার ফিলিংসগুলো খুবই এক্সপ্রেসিভ ওয়েতে সে দেখাতে পারে, বা তার এক্সপ্রেশন আরেক রকম। আর
রাহেলাও অ্যাকচুয়ালি এক্সপ্রেসিভ, কিন্তু তার চরিত্রটা হচ্ছে সে খুবই লুকাতে পারে, বা লুকাতে, যেমন সে চোখের পলক ফেলে না, সে হচ্ছে কথা বেশি বলে না, কিন্তু তার বোনের প্রতি কিন্তু সে যে মায়া, তার ফিলিংস, তার ভালোবাসা, সেটা কিন্তু সে প্রতি মুহূর্তেই তার কষ্ট দুঃখ সব কিছুই সে তার বোনের সাথে বোঝায় সামহাও, তার অঙ্গভঙ্গি সব কিছু দিয়ে। তো এটা জাস্ট তফাৎটা এটা যে সে অনেক বেশি ইন্ট্রোভার্ট আর আমি অনেক বেশি এক্সট্রোভার্ট। আমাদের দুজনের তফাৎটা ছিল এরকম। আর আমিও, আমার সবচেয়ে ভরসা এবং ভালো লাগার জায়গা আমার বোন, এবং তার সাথে আমার সব কিছু দুঃখের বা সুখের যাই হয়, বোনই একমাত্র তার শেয়ারের জায়গা। আর বাকিটা হচ্ছে যে আমার পার্সোনালিটির জায়গা থেকেও আমার কাছে মনে হয় যে সালেহার সাথে আমি অনেক রিলেট করতে পেরেছি। কারণ যেরকম সালেহা এক্সপ্রেসিভ, আমি অলসো এরকম এক্সপ্রেসিভই। আমার কথা বলতে ভালো লাগে, তো আমার বলতে ভালো লাগে, তো এই তো। আর আমি বলবো যে সালেহা চ্যালেঞ্জ কি মনে হয়েছিল, বা আমাদের সাথে কোনো ছোট একটা ঘটনা এই সালেহার সাথে সম্পৃক্ত, সেটা হতে পারে মজার কিংবা মনে রাখার মতো, এরকম কোনো ঘটনা কি আছে? আসলে অনেক ঘটনাই, আমি এখন কোনটা যে বলবো, অনেকগুলো ঘটনাই সালেহার। তবে আমার কাছে এটা অনেক ঘটনাটা বলতে হবে, দিব্যর সাথে হসপিটালের ঘটনা। হসপিটালের ঘটনা, হ্যাঁ। লাস্ট আমাদের যেটা সিন হয় যে আমার ছেলে, এখন কি বলবো, আচ্ছা, যেটা যে আমার ছেলে গুলি খায়, তো সেখানে তার যেই দিব্যর সাথে আমার সেই মোমেন্ট, যে একটা ইমোশনাল একটা কি বলবো একটা সময় ছিল, মানে আমার নিজেরও ছেলে আছে, সো আমার মনে হচ্ছিল যে আমার ছেলে সেখানে, এবং আমাদের সিন শেষের পরে আমি আর কন্ট্রোল করতে পারিনি ইমোশন, সো আমরা দুজনকে ধরে তখন কাঁদছিলাম। তো সিন অলরেডি শেষ, বাট আমাদের ওই মোমেন্টের, এবং আমার মনে হয় যে শুধু আমি না, আমাদের প্রত্যেকটা সিন যতগুলো হয়েছে, রাহেলা, সালেহা প্লাস আরও যেই সিনগুলো হয়েছে, প্রত্যেকটা সিনে প্রত্যেকেই শটের পরেও আমরা সেই রেশের মধ্যেই থাকি, মানে ওখান থেকে আমাদের কাটটাতে একটু সময় লাগে আমাদের সবারই। আমার মনে হয় যে কম বেশি এরকম হয়েছে। আমার মনে হয় সৌম্য কয়েকবার তার সিনের পরে সৌম্যকে আমি তার অবস্থা দেখেছি, মানে সে পুরো ওই মোমেন্টের মধ্যে, মানে সৌম্য পুরো ওরকমই থাকে বেশ অনেকক্ষণ, সে কথা বলে না এবং তার ওই লুকেই সে বসে থাকে। সৌম্য কি অ্যাড করতে চায় কিছু এরকম এই বিষয়টাতে? অ্যাড করতে চাওয়ার সেটি বললেনি। আসলে আমি এখন পর্যন্ত এটা আমি বলতে পারবো না গুছিয়ে, কারণ এই ক্যারেক্টারটা আমার নিজের থেকে পুরোটাই ডিফারেন্ট ছিল। আমি এক ফোটাও, এবং আকরাম আঙ্কেল যেটা বললেন যে জয় আন্টি ফার্স্ট কাস্টিং ছিল, আমি এই সিনেমার লাস্ট কাস্টিং, সেটা আমি জানি। আমি এখানে কাস্টিং ছিলাম না প্রথমে, পরে অডিশন এবং বিভিন্ন পর্যায়ের পরে ধাপে যে আমি কাস্টিং হই, এবং এটা আমার চেতনাগত দিক থেকে এবং ফিজিক্যালি যদি আমি বলি, সব দিক থেকে আমার থেকে আলাদা। তো ওই সিনগুলো আমি কিভাবে করেছি, আমি কি রিহার্সেল আদৌ করেছিলাম, কিংবা ডায়লগ তখন ওই সময় কিভাবে প্রিপেয়ার করেছিলাম, আমার ওইসব কিছুই আলটিমেটলি মাথায় নেই। আমি এখন ওটা চিন্তা করতেও চাই না, টু বি ভেরি অনেস্ট, কারণ ইট ওয়াজ আ ভেরি ডার্ক গ্রে ক্যারেক্টার, এবং সেটার প্রিপারেশনের মধ্যে আমি ওইটা কীভাবে করেছি আমি এখনও আসলে আমি জানি না। মানে এটা এখন আমি যখন হলে দেখি তখন আমার কাছে মনে হয় যে আচ্ছা আমি এভাবে যে করেছি। কিন্তু আমার কাছে একটা স্পেসিফিক সিনের কথা মনে আছে, যখন আমি আসলে একটা কারণে খুব আউটবার্স্ট করছিলাম, স্পয়লার দিচ্ছি না আমি, তো একটা খুবই চিল্লাচিল্লির সিকোয়েন্স ছিল সিনেমায়, আছে এখনো। তো সেটা করতে করার পরে অনেকক্ষণ আমি নর্মাল হতে পেরেছিলাম না, যেটা শ্রুতি আন্টি বললেন। সৌম্যর কাজটা আমার কাছে মানে সৌম্যর ক্যারেক্টার খুবই, কারণ ও যেরকম তারপর অপোজিট ছিল, এবং আমার কাছে মনে হয় ইট ওয়াজ ভেরি ডিফিকাল্ট। এবং আমি নানা ধরনের দর্শক প্রতিক্রিয়া পাচ্ছিলাম আপনাকে নিয়ে, যে আচ্ছা আপনার কাজটা দেখে মজা পেয়ে গেছে, এবং আমাকে যা প্রতিক্রিয়া দিচ্ছে যে আপনি আমাদের অনেক জ্বালাইছেন, এটা হচ্ছে মূল প্রতিক্রিয়া আমার ক্যারেক্টারের জন্য, যে আপনার যখন নিয়তি শেষে যখন আপনার নিয়তি আসে, যখন আমরা খুব খুশি হয়েছি, তো এটাই আমার সাকসেস আর কি। দিব্য, চলচ্চিত্র সিনেমাতে আমরা শুনে বড় হয়েছি, বিগ শট বলে একটা শব্দ থাকে। এই সিনেমাতে আমরা দেখলাম যে অনেক বিগ শট আছে, লাইক জয়া আপার থেকে শুরু করে ইরেশ জাকের, রৌনক হাসান। সো এই যে বিগ শটদের সাথে কাজ করার অভিজ্ঞতাটা কেমন? মানে ভয় লাগে না যে এত গুণী অভিনেতার সাথে অভিনয়টা ঠিকঠাকভাবে ডেলিভারিটা দিতে পারবো? তো
এটা প্রথমে মনে হয়। আচ্ছা, প্রথমে মনে হয়, কিন্তু তারপর যখন ওনাদের মাপের শিল্পীদের সাথে কাজ করতে যাই তখন দেখি যে তারাও এত বেশি ক্যারেক্টারের মধ্যে ইন্টু থাকেন, তখন সেই মানুষটা জয়া আহসান কিংবা সেই মানুষটা ইরেশ জাকের কিংবা সেই মানুষটা ফারিয়া শামসুতি থাকেন না, তখন সেই মানুষটি ওই চরিত্রটি হয়ে যান। এবং আমাদের এনভায়রনমেন্টটা যেমন ছিল, আকরাম আঙ্কেল যেভাবে আমাদেরকে, আমরা একটা লং একটা প্রি প্রোডাকশনের মধ্যে দিয়ে গেছিলাম, আমরা সবাই আমাদের ক্যারেক্টারের সাথে এত বেশি কানেক্টেড ছিলাম। এবং যখন আমার আগে মনে হচ্ছিল, শুটিংয়ে যাওয়ার আগে মনে হচ্ছিল এত বড় বড় অভিনেতাদের সাথে কাজ করব, এত বড় ক্যানভাসে কাজ করব, কি হবে না হবে, কিন্তু একটা শটের পরেই কিংবা রিহার্সেলেই বুঝে গেছি যে তারা অভিনেতারা ওই চরিত্রেই ছিলেন, তারা জয়া আহসান কিংবা রনক হাসান কিংবা ইরেশ জাকের কিংবা ফারিয়া শামসুতি হয়েছিলেন না, তারা সেই চরিত্রের মধ্যেই ছিলেন। তো আমার কাজটা অনেক বেশি সহজ হয়েছে এবং আমি শিখেছি যে কীভাবে একটি চরিত্রকে অনুধাবন করতে হয়। এরকম গুণী অভিনেতাদের সাথে কাজ করতে গিয়ে আমি সেটা শিখেছি। দুর্দান্ত। আমি আপনার কাছ থেকে আকরাম ভাই একটা অনুভূতির কথা জানতে চাই। আপনি যখন কাজটা শুরু করেছিলেন, যেটি হচ্ছে করোনাকালীন সময়, এবং তখন হাসান আজিজুল হকের কাছ থেকে আপনি অনুমতি নিয়ে একরকম কাজটা শুরু করেছিলেন, কিন্তু আজকে যখন আমরা এই সিনেমাটি দেখতে পাচ্ছি তখন আসলে তিনি আর নেই। আমি আপনার কাছ থেকে যে অনুভূতিটা চাই যে উনি যদি থাকতেন তাহলে আসলে কি ধরনের, মানে আপনি যেহেতু তার সাথে কথা বলেছেন, এক পর্যায়ে বলেছেন যে এটি নিয়ে আপনি চলচ্চিত্র তৈরি করতে চান এবং কাজটি শুরু করেছেন, তার কি মতামত আসতে পারতো বা তার অনুভূতিটা কেমন হতো সেটি যদি একটু জানাতেন। খাঁচা যখন আমি নির্মাণ করেছিলাম তখন আমি ওনাকে রাজশাহীতে নিয়ে গিয়ে দেখিয়েছি। উনি দেখে খুবই আবেগ আপ্লুত হয়ে গিয়েছিল এবং বলেছিল যে যেই বাসা কল্পনা করে আমি লিখেছি খাঁচাটা, সেটা আমার মনে হচ্ছে আমি ওখানেই চলে গেছি। তো সেটা আমার একটা ভালো। কিন্তু এইবার নকশিকাঁথার জমিনের সময় নির্মাণের আগে, নির্মাণ শেষ হওয়ার আগেই উনি চলে গেছেন আমাদের ছেড়ে, তো উনি দেখতে পারেননি। কিন্তু আমার ধারণা যে ওনার মনে হতো যে ওনার যেই জগৎটা উনি আসলে গল্পের মধ্যে নিয়ে আসছে, নকশিকাঁথার একটা যে নকশিকাঁথার যে জগৎ, নকশিকাঁথার মধ্যে শেষ পর্যন্ত পুরো গল্পটা দুই নারী তাদের ৭১-এ তাদের যে জীবন সংগ্রাম, সে পুরো সংগ্রামটা, তাদের পুরো একটা জীবনটাই তো নকশিকাঁথায় নকশা তোলে। তো এবং জগৎটাও আমি সেরকমই একটা উপকথার মতো একটা জগৎ তৈরি করতে চেষ্টা করেছি। তো সেইটা আমার মনে হয় উনি দেখলে বলতেন যে না, আমার ধারণা যে ওই জগৎটা আমি নির্মাণ করতে পেরেছি। তা কারণ একটু অবাকও হতেন, কারণ আমি নিজে থেকেও কিছু কিছু ঘটনা এনেছি, আবার তা অন্য গল্প থেকেও কিছু নিয়ে এসেছি। তো এগুলো দেখে হয়তো বা উনি একটু বিস্মিত হতেন। আমরা সেই বিস্মিত আসলে আরো হতে চাই, তবে এই মুহূর্তে দর্শকদেরকে একটু বিস্মিত করতে চাই। সেটি হচ্ছে, দর্শক, আমরা আরই ফেমাসের আয়োজনে একটা ছোট্ট করে বিরতি নিচ্ছি, ফিরছি একটু পরেই। আমাদের সাথেই থাকুন, কোথাও যাবেন না। দর্শক, আরো একবার স্বাগত জানাচ্ছি আরই ফেমাসের আয়োজনে। আপনারা দেখছেন আমাদের সাথে একঝাঁক গুণী মানুষ রয়েছে যাদের সাথে গল্প হচ্ছিল, আড্ডা হচ্ছিল, এবং এই মুহূর্তে আমাদের সাথে যে পর্বটি হবে দর্শক আপনারা জানেন, সেটি হচ্ছে যে যাহা বলিব মিথ্যা বলিব। অর্থাৎ আমাদের অতিথিদের কাছে আমরা যে কোনো ধরনের একটি শব্দ কিংবা বাক্য জিজ্ঞেস করবো এবং সেটি নিয়ে কিন্তু তারা মিথ্যা বলবে, ফলে এই আয়োজনটি পুরোটাই মিথ্যের আয়োজন। সেটি আপনাকে দিয়ে আমি শুরুটা করতে চাই। আপনি তো বুঝতে পেরেছেন যে আমরা কি করতে চাই। আমরা হচ্ছে এই পর্বটার নাম হচ্ছে যাহা বলিব মিথ্যা বলিব। যে কোনো ধরনের একটি শব্দ কিংবা বাক্য আমি আপনাকে বলবো, আপনি সেটি দিয়ে যে কোনো ধরনের মিথ্যা বলবেন, যে কোনো ধরনের মিথ্যা। আমি প্রথমে শুরু করতে চাই নকশিকাঁথার জমিন। নকশিকাঁথার জমিন ইজ মাই বিগেস্ট মিস্টেক টু গেট ইনভলভ ইন দিস। এটা আমার একটা সবচেয়ে বড় রিগ্রেট, আমি কেন এই ফিল্মে কাজ করলাম। আকরাম খান। আকরাম খান, জি জি জি। I hate আকরাম ভাই। দিব্যজ্যোতি। দিব্যজ্যোতি তারা অসম্ভব ভালো একটা ছিল, তারা না মানে দিব্য অসম্ভব লক্ষ্মী ভালো একটা ছিল। মিথ্যা বলতে বলছিল তো। And I hate them as well. সৌম্য। সৌম্য একেবারে বোকা একটা, কি বলবো, একেবারেই বোকা একটা ছেলে, আর এটাও আমি তাকে অনেক হেট করি। ইরেশ জাকের। ইরেশ ভাই খুবই সদালাপী হাস্যরসিক একটা মানুষ এবং ভীষণ গল্প করতে পছন্দ করে। সালেহা। সালেহা খুবই ইন্ট্রোভার্ট। সালেহা একটা বদমেজাজি এবং
একটা নেগেটিভ ক্যারেক্টার। রাহেলা খুবই এক্সট্রোভার্ট এবং রাহেলা খুবই নরম মনের মানুষ। থ্যাংক ইউ। দিব্যজ্যোতি, আপনার কাছে এবার ফিরছি। বৃন্দাবন দাস, দুনিয়ার সবচেয়ে খারাপ মানুষ। শাহনাজ খুশি, পৃথিবীর সবচেয়ে খারাপ মা। ফারিয়া শামস সেওতি, অনেক বাজে একজন অভিনেত্রী। রৌনক হাসান, একদমই চিনি না তাকে, তার মতো এত বদমেজাজি লোক হয় না। আকরাম খান, তাকে চিনি না আমি। আকরাম খানকে? নকশি কাঁথার জমিন। আমার লাইফের সবচেয়ে বড় মিস্টেক, কেন যে এই সিনেমাটা করতে গিয়েছিলাম আমি জানি না। কারাগার, শাওকি ভাই যেন কে, কারাগার জানি কি। আমার লাইফে এটা যে কেন করলাম, এর থেকে কারাগারে বন্ধ হয়ে থাকা বেটার ছিল। সৌম্যজ্যোতি, সবচেয়ে বড় শত্রু। আকরাম ভাই, আপনার কাছে ফিরতে চাই। থ্যাংক ইউ দিব্যজ্যোতি। আপনার কাছে একটু পরে ফিরি, বরং সৌম্যর কাছে যাই। সৌম্য, নকশি কাঁথার জমিন। আমি যে কেন এখানে কাস্টিং হলাম সেটাই আমি এখন আজ পর্যন্ত বুঝতে পারলাম না। ভিলেন, হ্যাঁ, খুবই মজা লাগে করতে। আচ্ছা। ফারিয়া শামস সেওতি, খুব বাজে একজন মানুষ। দিব্যজ্যোতি, ও তো মানুষের পর্যায়ে পড়ে না। চঞ্চল চৌধুরী, অনেক মানে খুবই এত বাজে অভিনেতা বাংলাদেশের বুকে আর কোনোদিন জন্মায়নি। বৃন্দাবন দাস, নাটক লিখতে পারে সে, কোনোদিন নাটক লিখতে পারে না সে, শুধু গ্রামের মানুষজনকে নিয়ে কি সব লিখে, বাজে হয়। আচ্ছা। শাহনাজ খুশি, সবচেয়ে জঘন্য অভিনেত্রী বাংলাদেশ। বাসায় যেতে হবে কিন্তু। মিথ্যা কথা বলতেছি তো। আকরাম ভাই, আপনার কাছে ফিরতে চাই। খাঁচা, দুঃসহ স্মৃতি, ভুলে যেতে চাই। আচ্ছা। নকশি কাঁথার জমিন, না বানালেই ভালো হতো। জয়া আহসান, খুবই পচা অভিনেত্রী। রৌনক হাসান, খুবই রাগী এবং অভদ্র। ইরেশ জাকের, শুটিংয়ে সময় মতো আসে না। সিনেমা, ছেড়ে দিতে পারলে বাঁচি। সৌম্যজ্যোতি, দিব্যজ্যোতি, একসাথে এবার তাদেরটা। ওদেরকে আর কোনোদিন না দেখলে ভালো। ফারিহা শামস সেওতি, কুয়েতে যায় না কেন? এটা ভালো ছিল। আমার শেষ প্রশ্ন আপনার কাছে। আকরাম খান, খুবই রুক্ষ এবং কোনো দয়া মায়া নাই, নিঃশংস। থ্যাংক ইউ আমাদের সাথে জয়েন করেছেন। এবং দর্শক, আপনারা জানেন যে আমাদের এই পর্বে, অর্থাৎ শেষ পর্বে, আয়োজনের শেষ পর্বে আমাদের আরেকটি পর্ব থাকে, সেটি হচ্ছে তোমাকে জানাতে। অর্থাৎ আমাদের অতিথিরা তারা চিঠি লেখেন পৃথিবীর যে কোনো বস্তু কিংবা ব্যক্তিকে উদ্দেশ্য করে, সেটি আমরা শুনবো। প্রথমেই সৌম্যর কাছ থেকে জানতে চাই, সৌম্য কাকে চিঠি লিখেছেন, কি লিখেছেন, একটু পড়ে শোনাবেন। আমি হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বাজে রাইটার বৃন্দাবন দাসের কাছে, আমার বাবা। আচ্ছা। তার কাছে চিঠি লিখেছি। আমার বাবা শুধু আমার বাবা না, আমি গর্বের সাথে বলতে পারি তিনি একজন অসাধারণ মানুষ। আমি যদি আমার জীবনে 1% তার মতো হতে পারি তাহলে আমার জীবন সার্থক। অবশ্যই অনেক শ্রদ্ধা থাকলো। এবং তিনি তো অবশ্যই বাংলাদেশের গুণী মানুষ, এবং তাই তিনি যে ইন্ডাস্ট্রিতে দীর্ঘ সময় ধরে সার্ভ করছেন, কন্ট্রিবিউট করছেন, সেটি নিশ্চয়ই আমাদের বাংলাদেশের জন্য একটি প্রাপ্তি। তার জন্য তো শ্রদ্ধা থাকবেই। আকরাম খান, আপনি কি লিখেছেন এবং সেটি কার উদ্দেশ্যে একটু জানতে চাই। বাংলাদেশের সব মানুষের উদ্দেশ্যে লিখেছি, 2025 সর্বপ্রাণের জন্য মঙ্গল বয়ে আনুক। নকশি কাঁথার জমিন মুক্তিযুদ্ধের বেদনা, বীরত্ব এবং ত্যাগ যেসব দর্শকরা দেখবে তাদের মধ্যে যেন সেই অনুভূতি তৈরি করে। অবশ্যই সেই অনুভূতিটা এবং চলমান থাকুক, সেটাই আমরা প্রত্যাশা করি। দিব্য, আমি মাকে লিখেছি। আচ্ছা। আমার জীবনের একমাত্র ভালোবাসা। জি। প্রিয় মা, তুমি আমাদের জন্য নিজের জীবনের যা উৎসর্গ করেছো, আমি তোমার জায়গা হলে তা উৎসর্গ করতে পারতাম না। তোমাকে অনেক বেশি ভালোবাসি।
আমি জানি না আপনারা দেখছেন কিনা শাহনাজ খুশি এবং বৃন্দাবন দাস, আপনারা দেখে থাকলে এই যে যুগল তাদের যে ভাষাগত ব্যাপার স্যাপার যেভাবে অনুভূতি প্রকাশ করে আমার তো দারুণ লাগে, এবং আপনারা তো সবসময় শোনেন, নিশ্চয়ই সেটি আলাদা একটা ভাবে আপনাদের কাছে নিয়ে যায়। আপনাদের জন্য তো অবশ্যই অনেক শ্রদ্ধা থাকলো। আপনার কাছে ফিরতে চাই সালেহা। এটা ভালো ছিল, সালেহাই বলেন। আচ্ছা, আমি আসলে আমার ছেলেদেরকে দিয়েছি, কারণ আমার ছেলেরা আমার কাছে থাকে না, আমি তাদের থেকে দূরে। জি। তো ওদের যে কোনো আনন্দের মুহূর্তে বা যে কোনো সময় আসলে ওরা আমাকে কল দিয়ে একটা ভিডিও কলে আমাকে দেখায় যে আমি এখানে, আমি সেখানে। তো আমারও এরকম সব প্রতি জায়গায় গেলে ওদের কথা আর কি মনে হয় বেশি। তো ওদেরকেই, আমার ছেলেকেই আমি লিখেছি যে ডিয়ার তাইসির শাহির বাবা, I love you a lot, I miss you every moment. You are my biggest source of inspiration. Because of you, Taisir, and you, I am what I am. And I do what I can do. And I'm a proud ma. Thank you, Baba. Thanks a lot. তাদের জন্য অনেক ভালোবাসা থাকলো। আপনারা এই যে ভালোবাসার কথাগুলো প্রিয়জনদেরকে জানান, এটাই আসলে আমরা অন্যভাবে আমার অনুভূতি প্রকাশ করি, এবং এটুকু থাকুক। আমরা একদম আয়োজনের শেষ দিকে আপনাদের যদি ছোট করে বলার কিছু থাকে, সৌম্য একটু আমি জানাতে চাই। দর্শকদেরকে নববর্ষের অনেক শুভেচ্ছা, ইংরেজি নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা। তাদেরকে আমাদের অনেক ধন্যবাদ যে আমাদেরকে এত ভালোবেসেছেন, এবং নকশিকাঁথার জমিন আপনারা অবশ্যই সিনেমা হলে যে দেখবেন, আমাদের বাংলা সিনেমাকে সাপোর্ট করবেন। ধন্যবাদ। আকরাম ভাই। আমি এখানে আসতে পেরে খুবই আনন্দিত বোধ করছি, এবং দর্শকদের সবাইকে বলছি যে প্রেক্ষাগৃহে গিয়ে নকশিকাঁথার জমিন দেখেন। আপনারা যদি প্রেক্ষাগৃহে গিয়ে নকশিকাঁথার জমিন দেখেন, তাহলে বাংলাদেশে লক্ষ লক্ষ মা বোনের ত্যাগ এবং চেতনাকে, যুদ্ধে এই নারীদের এই দুঃখ এবং বেদনা এবং ত্যাগকে অনুভব করতে পারবেন। নিশ্চয়ই। দিব্য, আপনাকে ধন্যবাদ, যমুনা টেলিভিশনকে ধন্যবাদ যে আমাদেরকে আজকে এরকম সুন্দর একটি প্রোগ্রামে ডেকেছেন। এবং আমি দর্শকদের উদ্দেশ্যে বলবো, আপনারা প্লিজ নকশিকাঁথার জমিন হলে থাকতে থাকতে গিয়ে ফ্যামিলি সহ দেখবেন, এবং আমাদের সবার জন্য দোয়া করবেন। জি। ফারিহা শামস সেওতি। আর আপনাকে আগে থ্যাংক ইউ দিতে হবে, তারপরে যমুনা টিভি অফকোর্স আমাদের সবাইকে একসাথে আনার জন্য। আমার আসলে ওদের সবার সাথে একসাথে হতে পারলেই ভালো লাগে, সত্যি কথা। আর তারপরে বলবো যে দর্শকদের সবাইকে হ্যাপি নিউ ইয়ার। আশা করব নতুন বছর অনেক সুন্দর, অনেক ভালোভাবে যাবে। বাট সেই সাথে আপনারা আমাদের ছবিটা নকশিকাঁথার জমিন অবশ্যই প্লিজ হলে যেয়ে দেখবেন, কারণ এটা হলে যেয়ে দেখার মতনই একটা ছবি। ছবিটা আমার ছবি বলে কথা না, ছবিটা আসলেই ভীষণ সুন্দর হয়েছে। আর আপনারা সবাই দেখলেই আমাদের সবার কষ্ট, আমাদের সবার ডেডিকেশন সার্থক। আকরাম ভাই যথেষ্ট যত্ন নিয়ে ছবিটা বানিয়েছে, এবং আমরা চাই যে আপনারা ছবিটা দেখেন। থ্যাংক ইউ। ধন্যবাদ ফারিহা শামস সেওতি, দিব্যজ্যোতি, আকরাম খান এবং সৌম্যজ্যোতি। আমাদেরকে আপনারা সময় দিয়েছেন, কষ্ট করে এসেছেন, আমরা অবশ্যই আপনাদের কাছে কৃতজ্ঞ। আপনাদের যে কাজগুলো সেগুলো আরও বাংলাদেশকে গৌরবান্বিত করুক, আমরা সেই প্রত্যাশা করছি। ভালো থাকবেন নিশ্চয়ই। তবে এই মুহূর্তে আমরা দর্শক, আমরা যেটি কথাটা দিয়ে শেষটা করতে চাই, মহান মুক্তিযুদ্ধ আমাদের গর্বের, মহান মুক্তিযুদ্ধ আমাদের জন্য বিশেষ, এবং বাংলাদেশ নামক যে স্বাধীন রাষ্ট্রটি সেটি সেই মহান মুক্তিযুদ্ধের মাধ্যমেই কিন্তু অর্জিত। ফলে লাল সবুজের সেই বাংলাদেশটি আমরা দেখেছি যে ছাত্র জনতার গণঅভ্যুত্থানে যে প্রত্যাশার কথা বলা হয়েছিল, সেই প্রত্যাশা নতুনভাবে ঝলক দিচ্ছে। ফলে সেই ঝলকটি দেওয়ার ক্ষেত্রে আপনারও কিন্তু একটি অবদান আছে। আমাদের এই বাংলা সিনেমাগুলো যদি আপনি দেখেন এবং সেটি মূল্যায়ন করেন, নেতিবাচক এবং ইতিবাচক যেভাবেই করেন না কেন, দিন শেষে বাংলা সিনেমাটা দেখা অব্যাহত রাখুন, তাহলে কিন্তু আমাদের সিনেমা বা আমাদের কাজগুলো এগিয়ে যাবে, এবং সেটির অংশীদার হতে পারবেন আপনি। এবং আমরা যেই এগিয়ে যাওয়ার কথা প্রতিদিন বলছি, সেটিতে আপনি অগ্রগণ্য ভূমিকা রাখতে পারবেন। আমাদের সাথে যুক্ত থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।